শুরু করছি বাংলা বলছে। 2 বছরেরও বেশি সময় পার করে ঘরে ফিরলেন বীরভূমের অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। গরু পাচার মামলায় 2022 সালের 11ই আগস্ট সিবিআই অনুব্রতকে গ্রেফতার করে। প্রথমে আসানসোল জেল, পরে 2023-এ তিহার জেলে ঠাঁই হয় অনুব্রতর। কেষ্টহীন বীরভূম 2 বছরের এই বেশি সময়ে বীরভূমের তৃণমূল কংগ্রেস শিবিরে বদলেছেন নানা সমীকরণ। সামনের সারিতে উঠে এসেছেন একসময় অনুব্রত বিরোধী কাজল শেখ। তবে প্রিয় কেষ্টর জেলা সভাপতিত্বের পদ কেড়ে নেননি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বরং কেষ্ট ফিরলে তাকে বীরের সম্বর্ধনা দেওয়ার কথা বলেছিলেন। ঘটনাচক্রে মঙ্গলবার অনুব্রতর ঘরে ফেরার দিনই বীরভূম সফরে মমতা বন্দ্যোপাধ্যায় দুজনের সাক্ষাৎ নিয়ে দিনভর জল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। যেমন অনুব্রতর নিচুপট্টির বাড়ি থেকে খালি হাতে ফিরতে হলো চন্দ্রনাথ, অসিত মাল, বিকাশ রায় চৌধুরীদের, জানিয়ে শুরু হয়েছে তুমুল জল্পনা। আর এরই মধ্যে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে ফের একবার ডিভিসিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব নিয়ে আলোচনা করবো আজকের বাংলা বলছে। ইতিমধ্যে শতরূপ আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন। শতরূপ, ঘরে ফিরলেন অনুব্রত মণ্ডল, তোমার রিয়াকশন? এখন সিবিআই যদি কেলানি হয় তাহলে ঘরে তো ফিরবেই। আর আমি কি বলবো? না, এটা বলুন না, কোনো ব্যক্তিকে বলছি না, ব্যক্তিকে তো না, আমি তার প্রতিষ্ঠানকে বলছি, ওইটুকু অ্যালাউ করা যায়। ছাড়ো, শোনো, অনুব্রত মণ্ডল জেল থেকে বেরিয়েছে, এবার তোমাদেরকে যা যা শব্দ শুনতে হবে ওনার মুখে, সেই তুলনায় আমি স্বর্গের দেব শিশু। সুতরাং হ্যাঁ জানি, ওই সেই তুলনায় আমি স্বর্গের দেব শিশু, আমার শব্দ ভেবে কি হবে। দেখো, আমি কয়েকটা কথা বলি। এক, যেটা শঙ্করদা যে কথাটা বললো, আমি একদম তার সঙ্গে একমত। তৃণমূল কংগ্রেসের যে রাজনীতিটা দাঁড়িয়ে, সেটা একটা সিস্টেমের ওপর দাঁড়িয়ে আছে। যে আমি পুলিশ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে এই যে কিছু লোককে প্রতিষ্ঠিত করে তাদেরকে দিয়ে এলাকায় ভোটটা করিয়ে নেব, সেখানে অনুব্রত মণ্ডল, ব্যক্তি অনুব্রত মণ্ডল যে সেখানে অপরিহার্য নয়, তার কারণ সেটা প্রমাণিত হয়েছে। এবং যে কারণেই হয়তো দেখবে তৃণমূল কংগ্রেসের এত নেতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা, সে অনুব্রত মণ্ডল হতে পারেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় হতে পারেন, তারা যখন গ্রেপ্তার হয়েছেন, ডেফিনেটলি তৃণমূল তার প্রতিবাদ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছেন। কিন্তু রাজীব কুমারের গ্রেপ্তারি যখন সিবিআই তার বাড়িতে গেল, যেভাবে রাস্তায় নেমে পড়ে বসে পড়ে গ্রেপ্তারিটাকে ঠেকালেন, তা কিন্তু নিজের দলের কোনো নেতার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় করেননি বা করার প্রয়োজন মনে করেননি। তার কিন্তু নিশ্চয়ই তৃণমূলের কাছে তার একটা ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু আমাদের কাছে ব্যাখ্যা এইটাই যে ওনার রাজনীতি বা ওনার পশ্চিমবাংলার ওপর দখলদারিটা ওনার দলের কোনো নেতাকর্মীর ভরসায় নয়। যেহেতু পুলিশের ওপর নির্ভর করে আছে, সেহেতু পুলিশের কনফিডেন্স যাতে ওনার ওপর থেকে সরে না যায়, সেইটা যেন তেন প্রকারে ওনাকে মেনটেন করতে হবে, সেটা ওনাকে নিশ্চিত করতে হবে। এক, দ্বিতীয় কথা হচ্ছে, এখানে উন্নয়ন দাঁড়িয়ে থাকা, তুমিও যেটা বললে যে শঙ্খ ঘোষের উদ্দেশ্যে, মানে শঙ্খ ঘোষকে জানিয়ে কবিতা লিখতে হয়েছিল, আমি খালি তোমাদেরকে এইটা মনে করাই যে দেখো, অনুব্রত মণ্ডল এই যে থ্রেট কালচার, এই থ্রেটটা দিয়েছিলেন কাকে? উনি কি সিপিএমকে থ্রেট দিয়েছিলেন? উনি কি কংগ্রেসকে থ্রেট দিয়েছিলেন? উনি কি বিজেপিকে থ্রেট দিয়েছিলেন? নিশ্চয়ই সেই ফুটেজ তোমাদের কাছে এখনও কলকাতা টিভির কাছেও আছে, সর্বত্র অ্যাভেলেবেল। মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে বীরভূমের, না, পুলিশকে তো বলেছেন গাড়িতে বোমটম মারতে হবে, পঞ্চায়েত ভোটকে নিয়ে বলছেন যে লোকে বাড়ি থেকে ভোট দিতে বেরোবে, দেখবে পাড়ার মোড়ে উন্নয়ন দাঁড়িয়ে আছে, ভোট না দিয়ে বাড়ি চলে যাবে। অর্থাৎ ওনার থ্রেটের কিন্তু লক্ষ্য ছিল সাধারণ মানুষ, বীরভূমের সাধারণ মানুষ। এদের মধ্যে হয়তো অনেকে বুথে গেলে তৃণমূলকেই ভোট দিতেন। উন্নয়ন বলতে সরকারের করা উন্নয়ন তো মিন করতে, দেখো, সরকারের করা উন্নয়ন তো রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে না। এবং দেখো, আমি মুভি দেখো, এটাকে নিয়ে মজা করা যায়, কিন্তু আমার মনে হয় যে এই মজাগুলো করতে করতে যেন কিছু লোক প্রশ্রয় না পেয়ে যায়। অনুব্রত মণ্ডলকে নিয়ে আমরা অনেক মজা করি, সবই করি, কিন্তু কখনো যেন মানে এদের পাপগুলো এই আপাতত মজায় ঢেকে না যায়। এইটা কিন্তু সবার স্বার্থে আমাদের দরকার। এবং দেখো, এটা তো ঘটনা যে একটা সময় অনুব্রত মণ্ডলকে নিয়ে সত্যি কথা আমাদেরও মনে হয়েছিল যে হয়তো বিরাট নেতা, বিরাট রাজনৈতিক দখল আছে, ইত্যাদি আছে। তোমার মনে থাকবে, তোমার সামনে যেদিন তর্ক হয়েছিল, ওনাকে আমি একটা সাধারণ প্রশ্ন করেছিলাম যে 2011-এ তৃণমূল ক্ষমতায় আসার আগে আপনাকে কে চিনত? তো রেগে গেলেন, যাকগে। কিন্তু আমি একটা কথা বলি, উনি তার বিরাট নেতা। ধরো শেখ শাহজাহানকেও যখন তার বাড়িতে সিবিআই তল্লাশি করতে গেছিল, আমরা কিন্তু দেখেছিলাম গ্রামের 5টা লোক এসে সেখানে ঝামেলা করছে। তারা নিজের ইচ্ছায় করছে না, তাদেরকে পাঠানো হয়েছে, সেসব অন্য কথা, কিন্তু করছে। অনুব্রত মণ্ডল এত বড় নেতা, তাকে যখন বাড়ি থেকে বার করে সিবিআই গাড়িতে তুলছে, তোমার মনে থাকবে সেই গ্রেপ্তারের দিনটার কথা। আগের দিন রাত্রিবেলা থেকে গোটা এলাকাটাকে সেন্ট্রাল ফোর্সে মুড়ে ফেলা হয়েছিল। মনে হয়েছিল বীরভূমে বিরাট গণবিক্ষোভ তৈরি হয়ে যাবে, ওনাকে গ্রেপ্তার করা হচ্ছে বলে। কিন্তু পাশের বাড়ির লোক পর্যন্ত বেরিয়ে এসে এই প্রশ্নটা করলো না যে দাদাকে কেন নিয়ে যাচ্ছে। অতএব এনাদেরকে যে বিরাট জননেতা হিসেবে দেখানো হয়, এনারা কি সত্যি জনগণের ভালোবাসায় জননেতা, নাকি পুলিশ আছে, সিস্টেম আছে আমার সঙ্গে, তাই এনারা ভয় দেখিয়ে জয় করেছেন, ভয়ের বিনিময়ে, থ্রেটের বিনিময়ে এনারা জননেতা? সেইটাও কিন্তু একটু আমার মনে হয় ভেবে দেখার দরকার আছে। আমি আসবো শতরূপ, আমি ইতিমধ্যে সর্বরিদি আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন। আমি কৃষাণুর কাছে আসবো, যে কৃষাণু, যে মমতা বন্দ্যোপাধ্যায় যে অনুব্রত মণ্ডল নিয়ে বলেছিলেন যে বীরের সম্বর্ধনা দেওয়া হবে অনুব্রত মণ্ডলকে, ঘটনাচক্রে আজকে যখন অনুব্রত মণ্ডলের ঘর ওয়াপসি হচ্ছে, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ওই জেলাতেই, বীরভূমের মাটিতেই
কিন্তু এখনো পর্যন্ত আমরা বীরের সম্বর্ধনা তো দেখলাম নাই, বরং আমরা দেখলাম যে চন্দ্রনাথ সিনহা থেকে বিকাশ রায়চৌধুরী থেকে অসিত মাল যারা দেখা করতে গিয়েছিলেন তাদের সঙ্গে দেখা করলেন না অনুব্রত মণ্ডল, এবং কাজল শেখ ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিলেন যে এই মুহূর্তে অন্তত তিনি যাচ্ছেন না বা যাওয়ার চেষ্টা করেননি। আমি জানি না, কাজল শেখের বক্তব্য তোমরাই শোনালে, আমি অন্তত এটাতে উপনীত হলাম না যে উনি যাচ্ছেন না এরকম কিছু বললেন। আজ তো আজ যাচ্ছেন না, আমি এটা স্পেকুলেশন হতেই পারে, আমার একটা স্পেকুলেশন, তোমার আলাদা স্পেকুলেশন। কিন্তু আমার বিষয়টা যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী এই কথাটা কাদের উদ্দেশ্য করে বলেছিলেন, তাকে বীরের সম্মান দিয়ে আমরা আনবো, উনি বলেছিলেন আমাদেরকে, বলেছিলেন যারা আমরা কর্মী, তৃণমূল কংগ্রেসের কর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন বীরের কর্মীরা পথে নেমেছেন। আজকে কলকাতা এয়ারপোর্ট থেকে বীরভূম অবধি পুরো রাস্তা জুড়ে এবং বীরভূমে আমরা দেখেছি আজকে ওনার বাড়ির সামনে মানুষের ঢল নেমেছে, তৃণমূল কর্মী সমর্থকদের, এমন সাধারণ মানুষের ঢল নেমেছে। আর এখনো অবধি তুমি যেগুলো দেখালে, যা যা শুনলাম, তার ভিত্তিতে এই 2 বছর আগের চিত্রটা কি ছিল? 2 বছর আগে এই অভিযোগ, কখনো ওনার বডিগার্ডের 300 কোটি টাকার সম্পত্তি, অনুব্রত মণ্ডলের একটা চালকল থেকে 20-25টা চালকল, তারপরে কি ট্রাকের না ট্রান্সপোর্টের ব্যবসা, এইগুলো তো ভাসানো হয়েছিল। আমরা তো 100 বার বলছি যে যদি কেউ অন্যায় দুর্নীতি করে থাকে তার তদন্ত হোক, কিন্তু সবসময় এত মিথ্যার আশ্রয় নেওয়া হচ্ছে কেন যে আখেরে এই হাহুতাশ করতে হচ্ছে যে সিবিআইকে কেলানে বলতে হচ্ছে? তার কারণ হচ্ছে এইগুলো তো কোর্টেও দেওয়া হয়েছিল। আমি ধরে নিলাম রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে মানুষ অনেক উত্তেজনাপূর্ণ কথা বলে, কিন্তু যখন কোর্টে তথাকথিত তথ্য প্রমাণ সহকারে কিছু জিনিস প্রমাণ করাতে বলা হচ্ছে রাজ্য প্রশাসন এখানে কিছু করবে না, সিবিআইকে আনা হচ্ছে, এই পুরো ইকোসিস্টেমটা তো, এটা তো কোনো একটি বিরোধী দল করেনি। কখনো সিপিএম এর নেতারা হাইকোর্টে কেস করছে, সিবিআইকে ডেকে আনছে, ইডিকে ডেকে আনছে, বিজেপির নেতারা সেইগুলোতে একটা সহকারী ভূমিকা পালন করছে। কিন্তু এই যে এতগুলো, এগুলো কোথায় যাচ্ছে? না, প্রথম যেটা বলি সেটা হচ্ছে যে অনুব্রত মণ্ডল জামিন পেয়েছেন। অনুব্রত মণ্ডলকে নিয়ে আজকের যে আদিক্ষেতা দেখতে হয়েছে, তাতে মনে হলো বোধহয় যে কোনো বিপ্লবী দেশ জয় করে ফিরলেন আর কি, এরকম একটা ভাব যারা তৃণমূল কর্মী। এখন মুশকিল হচ্ছে তাছাড়া ওদের উপায়ও নেই। এখন দেখুন, ব্যাপার হচ্ছে যে জামিন পাওয়া, জামিন দেওয়া, এটা একটা আইনি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মধ্যে আমরা নিশ্চয়ই এটাও শুনেছি তার সঙ্গে সঙ্গে যে রাজ্য সরকার এই যে প্রত্যেকটা কেস ডায়েরি, যা যা ইনফরমেশন সমস্ত গেছে বাংলা ভাষায়। এটা নিয়ে তো কিছু নিশ্চয়ই তৃণমূলের যারা মুখপাত্র আসছেন তারা ব্যাখ্যা করবেন এটা নিয়ে তাদের মতন করে, প্রত্যেকটা লোকের পুরো মানে সমস্ত তথ্যটা বাংলায় কেন যাবে, সুপ্রিম কোর্টে পৌঁছচ্ছে, পুরো তর্জমার জন্য একটা বিস্তর সময়। আসলে কি জানেন তো, এটা হচ্ছে একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলটার চেষ্টাই হচ্ছে গুন্ডাদেরকে বাঁচিয়ে রাখো। প্রথম কথা হচ্ছে যে অনুব্রত মণ্ডলকে বীর বলেছে তৃণমূল, তাতে অসুবিধা কিছু নেই, কেননা দেখুন আমাদের কাছে যেরকম ভগৎ সিং বীর, সেরকম তো ব্রিটিশের কাছে জেনারেল ডায়ার বীর, যে জালিয়ানওয়ালাবাগে গুলি চালাতে বলেছিল, আমাদের কাছে সিরাজউদ্দৌলা বীর, কিন্তু ব্রিটিশের কাছে তো রবার্ট ক্লাইভ বীর। সুতরাং এতে কোনো অসুবিধা নেই, তৃণমূলের কাছে ডেফিনেটলি অনুব্রত বীর হতেই পারে। তবে আমি একটা কথা বলছি, কৃষ্ণদা যে কথাটা বলছে প্রমাণগুলো কেন কোর্টে দেওয়া হলো না, প্রমাণগুলো কোর্টে দেওয়া হয়েছিল বলেই 2 বছরে অসংখ্যবার সুপ্রিম কোর্ট থেকে ওর বেল রিজেক্টেড হয়েছিল। এমনি এমনি হয়নি, এমন নয় যে অনুব্রতকে যেদিন গ্রেপ্তার করা হয়েছিল তারপরে প্রথম শুনানিটা পরশুদিন হলো, অসংখ্যবার বেল রিজেক্ট হয়েছে, এবং তারকে এই কারণেই হয়েছে প্রমাণগুলো দেওয়া হয়েছে বলে। এবার সর্বরিদ্ধি যে কথাটা বললেন কেস ডায়েরি, উনি একটু ভুল বললেন। রাজ্যের সরকারের কোনো কেস ডায়েরি পাঠানোর ব্যাপার নেই, গ্রেপ্তার করেছিল সিবিআই। কেন কিসের ট্রান্সলেশনের সমস্যা জানেন? ভাবলে হাসি পায়, কপাল ঠুকতে ইচ্ছে করে ভারতীয় গণতন্ত্রের নামে। ও যে জবানবন্দি দিয়েছে অনুব্রত, এবং এই পরে যে গতকাল যাকে চাল এনামুল, যে জবানবন্দি দিয়েছে বাংলায় দিয়েছে, বাংলার জবানবন্দি নাকি ইংলিশে ট্রান্সলেট করা যাচ্ছে না বলে ট্রায়াল শুরু করা যাচ্ছে না, 2 বছর জেলে রেখে তার জন্য বেল দিয়ে দেওয়া হলো। মৌপিয়া যে একটা কথা বলো তো, তুমি বলো সংকতা বলো, কথাটাকে অন্যভাবে নিও না। 2 বছর চাকরি করে সমস্ত মাইনে জড়ো করলে 50 কোটি টাকা হবে, 100 কোটি টাকা হবে, 150 কোটি টাকা হবে? হবে না তো। তোমরা তো নাম করা সাংবাদিক। কথাটা আমি এই কারণে নয়, 2 বছর ভাই কোথাও একটু কাটিয়ে আসো, 100 কোটি টাকা সম্পত্তি নিয়ে বাড়িতে বসে যাও। আমায় বলো, আমি 2 বছর জেল খাটতে রাজি আছি। আমি সিরিয়াসলি বলছি, বহু মানুষ, আমি সত্যি কথা বলছি, আমেরিকায় তো কি ব্রিটেনে তো চাকরি করতে যায়, অনসাইটে যায়, 2 বছর পরে বাড়ি ফেরে, ক টাকা নিয়ে ফেরে। তো আমার যদি বলা হয় যে ভাই 100 কোটি টাকা 200 কোটি টাকা দিলাম, 2 বছর একটু জেল খেটে হাসতে হাসতে চলে যাবো, 2 বছর পরে যা জীবন কাটাবো, আচ্ছা জীমিদার কাটাতে পারে না। সুতরাং এইটা না পরিহাসের জায়গায় চলে এসছে ব্যাপারটা।